৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই চলতি বছরের ডিসেম্বরে এবং এই চুক্তির যে আওতা সে আওতায় পানি পাওয়া যাবে আগামী ৩১ মে পর্যন্ত। ওদিকে তিস্তা সহ মোট ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধান এখন পর্যন্ত হয়নি। সব মিলে একটা মিশ্র আলাপি হলো ভারতে এবং বলা যায় সেখান থেকে তেমন কোনো সুখবর আসলে এলো না। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং আছেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। আমি মাহবুব সিদ্দিকী আপনার কাছে আসবো, তবে তার আগে মাহবুব হাসান সালেহ আপনার কাছ থেকে একটা বিষয়টি স্পষ্ট হতে চাই। আমরা প্রতিবেদনের একটা অংশে দেখছিলাম বাংলাদেশ তিস্তা ইস্যুতে চীনের সঙ্গে কথা বলেছে, এটা ভালো চোখে দেখছে না ভারত। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের তো এখন ফরেন পলিসি খুবই স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। তার মানে যারা আমাদেরকে সাহায্য করবে, কমিটমেন্ট করবে, তাদের সঙ্গে তো আগেই আমরা আলোচনা করব। তিস্তা ইস্যুতে চীনের সঙ্গে কথা বলা মানে ভারতের দরজা কি বন্ধ হয়ে যাওয়া? মানে একটু বুঝিয়ে বলবেন আসলে। ধন্যবাদ। না, বাংলাদেশের সভরেন ডিসিশন আমরা কার সঙ্গে কথা বলবো কোন বিষয়ে, এবং তিস্তা ব্যারেজের ব্যাপারে আমরা চীনের সঙ্গে কথা বলছি, গ্যাঞ্জেস বা পদ্মা ব্যারেজের ব্যাপারে আমরা কথা বলছি চীনের সঙ্গে। পদ্মা ব্যারেজ আপনারা জানেন যে দুদিন আগে একনেকে অনুমোদিত হয়েছে। এই বিষয়গুলো বাংলাদেশের সম্পূর্ণ সভরেন ডিসিশন। এ বিষয়ে বাংলাদেশ যা সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত। আর তিস্তার ব্যাপারে যদি বলেন তাহলে বলতে হয় যে তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্ট ইনিশিয়াল হওয়ার পরেও প্রায় 15 বছর হয়ে গেছে, আমরা নতুন কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি। সো ন্যাচারালি আমাদেরকে অন্য চিন্তা করতে হচ্ছে। কিন্তু এই জায়গাটা আরেকটু যদি একটু পরিষ্কার করতেন, মানে প্রথমত ভারতের দিক থেকে তো একটা বক্তব্য ছিল যে নতুন সরকার, বিজেপি সরকার এসছে, তার মানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে একটা নতুন রসায়ন সেখানে তৈরি হতে পারে। একটা দীর্ঘ সময় তিস্তা ইস্যুতে বারবার মমতা ব্যানার্জিকে সামনে আনা হচ্ছিল, বলা হচ্ছিল তার কারণেই এই তিস্তা চুক্তি হচ্ছে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভিযোগ ছিল যে পানি না থাকলে আমরা দেবো কি করে। মানে আপনার মনে হয় কিনা এই সরকারের সঙ্গে সেই আলাপটা বাংলাদেশ চালিয়ে নিতে পারবে চীনের সাথে আলোচনার পাশাপাশি? দেখুন, বাংলাদেশ ভারত সম্পর্ক ঢাকা এবং দিল্লির মধ্যে, দিল্লি কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকার, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশের আলোচনার বিষয় নয়। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতামত ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ। এটি তাদের ইন্টারনাল বা অভ্যন্তরীণ একটি বিষয়। যেহেতু পশ্চিমবঙ্গে এখন সরকার বদল হয়েছে, বিজেপি শাসিত সরকার ক্ষমতা গ্রহণ করেছেন নির্বাচনের পরে, সেখানে আমরা আশা করতে পারি যে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে এত বছর যেটি মমতা ব্যানার্জি তৃণমূল সরকার বাধা দিয়ে রেখেছিলেন, সেই বাধাটি দূর করতে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কনভিন্স করতে এই ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হয়তো কিছুটা সুবিধা হবে। আচ্ছা, আমি আবারও আলাপে ফিরবো। আমি নদী বিশেষজ্ঞ গবেষক মাহবুব সিদ্দিকী আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে, যেহেতু আপনি নদী নিয়ে গবেষণা করেছেন। তিস্তা চুক্তি যেই পরিকল্পনাটা যে সময় হয়েছিল, কিংবা গঙ্গা ইস্যুতেও, কিংবা যে 54টা অভিন্ন নদীর কথা বলা হচ্ছে, যেই সময় আসলে পরিকল্পনা হচ্ছিল সেই সময় এক ধরনের পরিবেশ বাস্তবতা ছিল। এখন আমরা দেখেছি নদী ভরাট সহ শুরু করে নদীর পানি কমে যাওয়া, জীবনযাত্রা পরিবর্তন হওয়া, আবহাওয়া পরিবর্তন হওয়া, নানা কিছু ঘটে গেছে। আগের চুক্তি মাথায় রেখেই কি এগুলো ঠিক হবে, নাকি নতুন করে আসলে পরিসংখ্যান, পরিকল্পনা, সার্ভে করা উচিত? কি বলবেন? ধন্যবাদ। তিস্তা নিয়ে তো বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো চুক্তি এখনো হয়নি। জি, নির্দিষ্ট করে কোনো চুক্তি এখনো হয়নি। তিস্তার বিষয়টা একতরফা ভাবে তিস্তার পানি ভারত প্রত্যাহার করছে, সেটা আমরা জানি। গজলডোবা দিয়ে ভিন্নভাবে তারা নিয়ে যাচ্ছে শুষ্ক মৌসুমের সম্পূর্ণ পানি। এক ফোঁটা পানিও কিন্তু বাংলাদেশে গড়াচ্ছে না। তা আমাদের অনেক যারা বিশেষজ্ঞ আছেন কিংবা এই নিয়ে কথা বলেন, অনেকে বলছেন যে গভীরনগর ঘাটিতেও তো ভারতের অনেক অংশ আছে, যেমন জলপাইগুড়ি শহর।
এটা তাদের ধারণা ভুল। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে আরো নদী আছে, করলা আছে, জলপাইগুড়ির সমস্যা হচ্ছে না। সমস্যাটা ভাটির দেশ বাংলাদেশের হচ্ছে। আর আমরা বর্ষাকালের পানি ব্যবহার করার জন্যই কিন্তু তিস্তা ব্যারেজ করেছি, এবং বেশ কয়েকটা জেলা, অনেকগুলো উপজেলা, ওখানে নতুন করে খাল খনন হয়েছে, ভূমি অধিগ্রহণ করে। তো অনেক দীর্ঘ খাল আছে। তারপরেও আমাদের মাথায় রাখতে হবে, তিস্তা কিন্তু ব্যাপকভাবে পরিবহন করে, বালি এবং পরিবহন করে। তো আমাদের ব্যারেজের উজানে ব্যাপকভাবে ফিল্ড হয়েছে, ওটা পরিসর সংস্কার হয়েছে, এবং ওখানে তিস্তার যে ভাটির অংশ, উজানের অংশ, ভাটি বলছে উজানের অংশ, সেখানে অনেক পুলিশ জমেছে, এবং এটা আমাদের যারা প্রকৌশলী আছেন এদের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে, এবং সেটাও একটা সমস্যা করছে। তো এসব বিষয়েও আমাদের ভাবতে হবে। আর হঠাৎ করেই ওনারা যখন বর্ষাকালে প্রচুর পানি আসে, এটা ছেড়ে দেন পানিটা, সে সময় তিস্তার যে কপাটগুলো আছে, সেই কপাটগুলো খোলার ভিতরেও আমাদের এখান থেকে আবারও আলাপটা শুরু করব। আমি একটু মাহবুব হাসান সালে আরও একটা বিষয় আপনার কাছে বুঝে নিতে চাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কেন্দ্রের অর্থাৎ নয়াদিল্লির নিজস্ব একটা পরিকল্পনা থাকে, নিজস্ব একটা বক্তব্য থাকে। অনেক সময় আসলে পশ্চিমবঙ্গ অর্থাৎ কাছাকাছি আমাদের প্রতিবেশী যে অঙ্গরাজ্যটা আছে তাদের সঙ্গে আসলে তাদের কেন্দ্রের একটা অমিল পাওয়া যায়। কেন্দ্র এক ধরনের কমিটমেন্ট করে পশ্চিমবঙ্গের ঠিক আমাদের প্রতিবেশী জায়গা থেকে তার উল্টোটা ঘটে, কিংবা সেটা থেমে থাকে। আপনার মনে হয় কিনা আসলে তিস্তা ইস্যুতে মাঝখানে পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন, যেখানে পূর্বের মতো ভেটো দিলে সবকিছু বদলে যেতে পারে? একটা বিষয় একটু যুক্ত করে দেন। অনেকে এটা ভাবছিলেন যে মমতা একটা ইস্যু ছিল, কিন্তু এখন বিজেপি হয়তো নতুন ইস্যু সামনে আনতে পারে। সেই হিসেবে আমাদের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে? একটা পরিষ্কার বিষয়, ঢাকার সঙ্গে চুক্তি হচ্ছে দিল্লি, এখানে কলকাতা, এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এবং আমরা কলকাতা কি করলো না করলো, পশ্চিমবঙ্গের ভালো হলো কি মন্দ হলো, এটা আমাদের কোনো বিষয় নয়। এটা মাহবুব সিদ্দিক, আমি আপনার কাছে আলাদা করে আসবো। আমি প্রশ্নটা মাহবুব হাসান সালে আপনাকে করেছিলাম। জি, ধন্যবাদ। আমি একটু আগেও বলেছি, আবারও বলছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে পরিচালিত হয় ঢাকা এবং দিল্লির মাধ্যমে, এবং ঢাকা এবং দিল্লির মধ্যে আলোচনার যে ব্যাপারগুলো সেগুলো ঘটে। সেখানে পশ্চিমবঙ্গ এবং কলকাতা এবং দিল্লির মধ্যে যে আলোচনা বা তাদের মতের মিল বা অমিলের বিষয়টি, এটি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে আমি যেটি বলছিলাম, আবারও বলছি, যে আমরা সকলেই জানি যে গত 15 বছর তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টটা হয়নি। মমতা ব্যানার্জি, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিরোধিতার কারণে এখন আমরা কিছুটা আশাবাদী যে কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে যেহেতু একই দল ক্ষমতায় আছে, কেন্দ্রের পক্ষে পশ্চিমবঙ্গকে তিস্তা ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টে অনবোর্ড করা এবং রাজি করানো হয়তো কিছুটা সহজ হবে। তবে ঢাকার যোগাযোগ নিয়মিতভাবে পরিচালিত হবে দিল্লির সঙ্গে। এখানে মুশকিলটা হচ্ছে, মানে ঢাকা যোগাযোগ করছে দিল্লির সঙ্গে, কিন্তু দিল্লিতে যে বৈঠকটা হলো, সাংবাদিকদের সঙ্গে কথা যখন বললেন সচিব, সেখানে তিনি প্রচ্ছন্নভাবে এই ইঙ্গিতটা দিলেন যে চীনের সঙ্গে আলোচনাটা ঠিক হয়নি, আমরা কিছুটা নাখোশ। মানে আমি আসলে এই জটিলতার ব্যাখ্যাটা জানতে চাচ্ছিলাম যে এটা কিভাবে ওভারকাম করা যায় বাংলাদেশের দিক থেকে। চীনের সঙ্গে আমাদের যে আলোচনা, সেটি বাংলাদেশ এবং চীন দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আলোচনা। এখন এতে কোনো রাষ্ট্র হয়তো কিছুটা মনক্ষুণ্ণ হতে পারে, কিন্তু রিয়ালিটিটাও তাদেরকে বুঝতে হবে যে একটি নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি আমরা 1996 সালের ডিসেম্বরে দেখেছি, এবং আমরা জানি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 54টি আন্তর্জাতিক নদী রয়েছে। দিজ আর ইন্টারন্যাশনাল রিভার্স। যে কোনো নদী একটি ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করলে সেটি ইন্টারন্যাশনাল রিভার। আমরা এই টার্মটা খুব একটা ইউজ করি না, কিন্তু আমি করি।
54টির মধ্যে একটি মাত্র চুক্তি হয়েছে এবং সেটিও এবছর ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। আর আরেকটি চুক্তির যে সম্ভাবনা দেখা দিয়েছিল, যেটি ইনিশিয়াল হয়েছিল অফিসিয়াল লেভেলে 2011 সালে, তিস্তা পানি বন্টন চুক্তি, সেটি 15 বছর যাবত আমরা দেখছি যে এটার কোনো অগ্রগতি হয়নি। তো বাংলাদেশেরও তো নিড আছে, যেমন ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সি আছে। আমাদেরকেও আমাদের সমস্যা নিয়ে ভাবতে হবে এবং প্রয়োজনে আমাদের বিকল্প চিন্তা করতে হবে। তো আমি মনে করি যে তিস্তার চুক্তির ব্যাপারে যত দ্রুত সম্ভব ভারতের একটি ভূমিকা নেওয়া উচিত এবং যাতে এটি আমরা সই করতে পারি খুব তাড়াতাড়ি, সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা একদম উচিত। একদম। আমি সবশেষ মাহবুব সিদ্দিকী আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাই। প্রথমত, আমরা গঙ্গা তিস্তা নিয়ে প্রচুর আলাপ করি, কিন্তু 54টি অভিন্ন যেই নদীগুলো রয়েছে, যেগুলো আন্তর্জাতিক পরিসরে নানা স্টেক হোল্ডার নানাভাবে জড়িত, সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করতে পারছি না। এবং এক্ষেত্রে মাত্র একটি চুক্তি হয়তো আমরা করতে পেরেছি, যেটা মাহবুব হোসেন সালেহ স্পষ্ট করেছেন। আমাদের বিকল্প আসলে কি করতে পারি? যদি ভারত সাড়া না দেয় কিংবা ধীর গতি থাকে, আমাদের তো বসে থাকলে চলবে না। আমরা আসলে বিকল্প কি করতে পারি? ধন্যবাদ। প্রথমেই সংখ্যার দিক থেকে বলছি, 54টি নয়, এখন দুটো নদী কমাতে হবে, 52টি। একটি 52টি ঘোড়ামারা যে নদীটা আছে পঞ্চগড়ে, সেটা কিন্তু প্রথম অবস্থায় 72-এ ওটা ভারতের মধ্যেই ছিল, কিন্তু রিসেন্ট যে আমাদের ছিটমহল সমঝোতা হয়েছে, তাতে ঘোড়ামারা যেখান থেকে উৎপত্তি হয়েছে সে জায়গাটা আমাদের, নাউতারি সরকারপাড়া, এটা বড় শশী ইউনিয়ন বা আপনার পঞ্চগড় জেলায়। আর হবিগঞ্জে আর একটা নদী আছে, সেটাও আমাদের বাংলাদেশের নদী। আর 54টি নদী কিন্তু আসলে নয়। আমি গত 30 বছর এই বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘুরে 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 এখন অবধি এই 54 যেটা বলা হচ্ছে এর সঙ্গে যোগ হয়ে মোট 219টি অভিন্ন নদীর সন্ধান পেয়েছি এবং আমার ভিডিও করা আছে, ছবি নেওয়া আছে, এবং কোন ভারতের কোন গ্রাম থেকে বাংলাদেশের কোন গ্রামে ঢুকলো, কোন দিক দিয়ে গেল, সব আছে। এটার উপরে একটা বই হচ্ছে। আচ্ছা, আমি তিস্তা কিন্তু এটা ভারত এবং বাংলাদেশের নদী নয়, এটার উৎপত্তি কিন্তু তিব্বতে, অতএব এখন যে তিস্তার সঙ্গে চুক্তি হবে সেটা ভারতের সঙ্গে নয়, আচ্ছা, ত্রিপক্ষীয় চুক্তি হবে। ভারত, বাংলাদেশ, ভারত এবং চীন, এই তিন দেশকে নিয়ে বসতে হবে, দ্বিপক্ষীয় নয়। এটা আমার একটা চমৎকার পয়েন্ট বলেছেন, এবং এটা হলে তো সমস্যার সমাধান মুহূর্তেই শেষ হয়ে যায়। মাহবুব হোসেন সালেহ, মানে যেটা মাহবুব সিদ্দিকী বললেন যে বাংলাদেশ চীন ভারত পক্ষে একটা চুক্তি হতে পারে, বাংলাদেশ আসলে সবার সাথে চুক্তি করতে পারে, বাংলাদেশের কোনো সমস্যা নেই। চীন ভারত দুই দেশের মধ্যে তো সমস্যা, বাস্তবতা কত কঠিন হতে পারে আসলে 3 দেশকে এক টেবিলে বসানো। আমরা দুই দেশকেই এক টেবিলে বসিয়ে আজ 15 বছর যাবৎ সাফার করছি। ইনিশিয়াল হয়ে যাওয়ার পরে, আমি আবারও বলছি যে চুক্তিটি কিন্তু অফিসিয়াল লেভেলে ইনিশিয়াল হয়ে গিয়েছিল, কিন্তু স্বাক্ষর হয়নি। আমরা সকলেই জানি কি জন্যে। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে চুক্তিটি হতে পারে, লিগালি হতে পারে, এতে কোনো বাধা নেই। ত্রিপক্ষীয় যে বিষয়টি, সেটি আসলে আমরা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি যদি আমরা চালু করতে পারি, তাহলে আমরা 2-এর অধিক দেশকে নিয়ে এগিয়ে যেতে পারব। তো সেটি অবশ্যই প্রবলেমেটিক, কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমরা আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক দেখতে পাই ভারত এবং চীনের মধ্যে, তাতে এই বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার মতো অবস্থা এখনো আমি দেখছি না। খুব স্পষ্ট বক্তব্য, কিন্তু ওই যে দিন শেষে যে শব্দটা প্রয়োগ করা হলো, নতুন রসায়ন হয়তো তৈরি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি আসার কারণে, যেহেতু কেন্দ্র এবং অঙ্গরাজ্য দুটোতেই একই সরকার এখন অ্যালাইন করছে। দেখা যাক সামনে কি হয়, এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য আপনাদের দুজনকেই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ সাবেক রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং নদী গবেষক মাহবুব সিদ্দিকী, এবং আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে। থাকুন 71-এর সাথে।